হ্যালো ফ্রেন্ড, তো কেমন আছেন আপনারা? আশা করছি কাল ইন্ডিয়ান টিমের ফুটবল ম্যাচ দেখে আপনারাও রাত্রে খুব হ্যাপিলি ঘুমিয়েছেন এবং এখনও অবধি তা নিয়ে ভীষণ খুশি। তো এই নিয়েই আজকের ভিডিওতে কথা বলবো। আর কথা বলবো সুপার কাপ আদেও কি হবে, হলেও কটা টিম নিয়ে হবে এবং আইএসএল দলগুলি কি খেলবে। তো আজকের এই ভিডিওতে কিন্তু কালকের ওমান ভার্সেস ইন্ডিয়া ম্যাচ ও সুপার কাপ নিয়ে আলোচনা করব। আমি সৌভিক। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটি লাইক করবেন ও সাবস্ক্রাইব করবেন, আর বেল নোটিফিকেশন আইকনটি ক্লিক করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। কাল কাল কিন্তু কাফা নেশনস কাপের থার্ড প্লেসের জন্য ইন্ডিয়া ভার্সেস ওমানের ম্যাচ ছিল। ওমান কিন্তু ফিফা র্যাঙ্কিংয়ে আমাদের থেকে অনেক এগিয়ে। ওমান ওমান এমন একটি দল যারা কিন্তু ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের 4 স্টেজ রাউন্ড অবধি খেলেছিল। হ্যাঁ, ওমান আমাদের থেকে খুবই শক্তিশালী দল। তাদের বিরুদ্ধে খালিদ জামিলের আন্ডারে ইন্ডিয়ান টিম এরকম পারফরমেন্স করবে এটি কিন্তু আশা করিনি। কাল ইন্ডিয়ান টিম ওমানের মতো দেশের বিরুদ্ধে যেভাবে খেলেছে তা সত্যি প্রশংসার দাবি রাখে। প্রথম হাফে খুবই ভালো খেলেছিল এবং সেকেন্ড হাফেও ইন্ডিয়ান টিম তা বজায় রেখেছিল। হ্যাঁ, ভালো খেলেছিল বলতে খেলা হয়তো এমন হয়নি যে ইন্ডিয়ান টিম পুরো ওমানকে ডমিনেট করেছে, এটা কিন্তু হয়নি। কিন্তু তবুও যেভাবে ওমানের সঙ্গে তারা পারফরমেন্স করেছে সেটাই কিন্তু প্রশংসার দাবি রাখে। সেটুকুই আমাদের দেশের জন্য অনেকটা হাইলি রেটেড, কারণ ওমান কিন্তু আবারও বলছি ফিফা র্যাঙ্কিংয়ে আমাদের থেকে অনেক অনেক এগিয়ে। সামথিং 79 র্যাঙ্ক ওমান, আর আমরা কিন্তু 133। তো তফাৎটা কিন্তু বুঝতেই পারছেন আপনারা। তাদের বিরুদ্ধে আমরা 1-1 ড্র করেছি এবং খেলাটি 95 মিনিটের পরে আবারও এক্সট্রা টাইমে গড়ায় এবং 120 মিনিট অবধি কিন্তু আমরা ওমানের সঙ্গে 1-1 গোলে ড্র করে রেখেছিলাম। ওমান কিন্তু প্রথমে আমাদের একটি গোল দিয়ে দেয় সেকেন্ড হাফে, আর আমাদের ন্যাশনাল টিম, বিশেষ করে মেন যে ন্যাশনাল টিমটা, তারা কিন্তু আমরা ভবিষ্যতে দেখেছি একবার যদি গোল খেয়ে যায় তাহলে তা ইকুয়ালাইজ করা তাদের পক্ষে প্রায় অসম্ভব, যেটা আমরা বহুবার দেখেছি। আন্ডার 23 যে টিমটা খেলা দেখে আমাদের মনে হয় যে না, এই টিমটা কামব্যাক করতে পারে। কামব্যাক এই টিমটার করার মতো ক্ষমতা আছে। কিন্তু যখন আমরা ন্যাশনাল টিম মেন টিমের দিকে দেখি, আমরা কিন্তু একটা গোল খেলেই ভাবি যে আমাদের পক্ষে অসম্ভব। কিন্তু কাল আমরা গোল খেয়েও উদান তার একটি অসাধারণ হেডের মাধ্যমে গোলটি শোধ করে দিই এবং 120 মিনিট অবধি কিন্তু এই 1-1ই ড্র থাকে। এই ম্যাচটি নিয়ে বললে কিন্তু আনোয়ার আলীর কথা না বললে নয়। আনোয়ার আলী খুবই ভালো খেলেছে, রাহুল ভেকে ভালো খেলেছে এবং ছাংতে কিন্তু এই কাফা নেশনস কাপে ভালো খেলতে পারেনি, কিন্তু কালকের ম্যাচটি কিন্তু ছাংতে খুবই ভালো খেলেছে। কাল আবার মহেশ নাওরেম সিং একটু আন্ডার পারফর্ম ছিল এবং যেভাবে গুরপ্রীত সিং সান্ধু কালও গোলকিপার করলো তা আবারও বুঝিয়ে দিল যে তিনি ভারতবর্ষের সর্বকালের সেরা গোলকিপার কেন। তার হাতের জোরেই কিন্তু আমরা কালকের ম্যাচটি জিতেছি এবং থার্ড প্লেসে আমাদের নিজেদের নাম নামাঙ্কিত করেছি। কাল খেলাটি 120 মিনিটে 1-1 হওয়ার পর কিন্তু পেনাল্টিতে গেছিল, যেখানে ওমানের প্রথম প্লেয়ারই কিন্তু বল বাইরে মারে, তারপরে ইন্ডিয়ার ছাংতে যায় প্রথম শট নিতে, যে কিন্তু বাঁ পায়ে গোলকিপারের বাঁ দিকে অসাধারণ একটি শট মারে এবং গোলটি হয়ে যায়। দ্বিতীয় শট মারতে আসে ওমানের আরেকটি প্লেয়ার, যে কিন্তু আবারও বার উঁচিয়ে বল বাইরে মেরে দেয়। তো প্রথমেই ইন্ডিয়া লিড পেয়ে যায়। পরের গোলটি ইন্ডিয়ার হয়ে করে রাহুল ভেকে। রাহুল ভেকে কিন্তু গোলটি করায় ইন্ডিয়া 2-0 লিড পেয়ে যায়। তারপরে ওমানের প্লেয়ার এসে গোল করে দেয় এবং তারপরে আমাদের ইন্ডিয়ার হয়ে মারতে আসে আনোয়ার আলী। আনোয়ার আলী কিন্তু বলটি গোলকিপারের হাতে মেরে দেয়। খুব খারাপ লাগলেও ফুটবলে কিন্তু এটি হয়ে থাকে, সো এটা নিয়ে বেশি ভাবলে হবে না, কারণ সারা টুর্নামেন্টে সারা ম্যাচে আনোয়ার আলী ভালো খেলেছে। তারপর ওমানের প্লেয়ারই গোল করে দেয়। তারপরে ইন্ডিয়ার হয়ে মারতে আসে জিতি নেমেস। এই জিতি নেমেসের পেনাল্টিটা কিন্তু ছিল সব থেকে ভালো
পেনাল্টি, কারণ তিনি যেভাবে গোলকিপারের বাঁ সাইডে দেখিয়ে ডান সাইডে বলটি আস্তে করে প্লেসিং করে, সেটি কিন্তু দেখতে খুবই অসাধারণ লেগেছিল এবং দেখেই মনে হচ্ছিল যে এটিই কিন্তু ছিল আজকের দিনের সেরা পেনাল্টি। এবং তারপর ওমানের একটি প্লেয়ার এসে আবার গোল করে দেয়। এবার লাস্ট শট নিতে আসে উদান্তা। উদান্তা যদি এই শটটি গোল করে দিত তাহলে এখানেই খেলা শেষ হয়ে যেত, আমরা জিতে যেতাম। কিন্তু উদান্তা সেই চরম ভুলটি করে এবং উদান্তা প্যানায়কা সামথিং মারতে গিয়ে বল কিন্তু বার উঁচিয়ে চলে যায় এবং আমরা খুবই হতাশ হয়ে পড়ি এবং ভেঙে পড়ি যে এইবার হয়তো ইন্ডিয়া হারতে চলেছে। কারণ মোমেন্টামটা যেটা ইন্ডিয়ার দিকে ছিল সেটা কিন্তু পুরোপুরি শিফট হয়ে গেছিল ওমানের দিকে। তখন সবাই আমরা তাকিয়েছিলাম সেই দ্য অন অ্যান্ড অনলি গ্রেট গুরপ্রীত সিং সান্ধু, যাকে কিন্তু গোটপ্রীত সান্ধুও বললে ভুল হবে না। কারণ লাস্ট শটটি তিনি যখন সেভ করতে আসে তখন যদি সেভটি না হতো তাহলে কিন্তু আবারও পেনাল্টি রেজিস্টার্ড হতো এবং মারতে হতো পরের প্লেয়ারগুলোর। কিন্তু সে যদি সেভ করে দিত তাহলে খেলা ওখানেই ডান অ্যান্ড ডাস্টেড আর ইন্ডিয়া উইন। আর হলো কিন্তু সেটাই। এবং গুরপ্রীতের থেকে আমরা কিন্তু একটি আশাই করতে পারি, কারণ সে কিন্তু পেনাল্টি সেভ দিতে সিদ্ধহস্ত। আর কালকেও সে ওরামি কিছু করে দেখালো এবং শেষ পেনাল্টি শটটি সেভ করে দিল আর ইন্ডিয়া জয়লাভ করলো। হ্যাঁ, ব্যাপারটা হয়তো খুব বড় জিনিস নয় যে হ্যাঁ ইন্ডিয়া ওমানকে হারিয়েছে আর এটা কাফা নেশনস কাপের ম্যাচ ছিল, অতটাও গুরুত্বপূর্ণ না। কিন্তু না বন্ধুরা, এটা ভুল করলে হবে না। সামনে এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স, যেটা কিন্তু এশিয়ার টিমদের কাছে ওয়ার্ল্ড কাপের মতো, সেখানে যাওয়ার আগে এটা একটি প্রি টুর্নামেন্ট হিসেবে আমরা দেখেছিলাম এবং সেখানে কিন্তু আমাদের কোচ ছিল নতুন কোচ খালিদ জামিল এবং মোহনবাগানও কিছু প্লেয়ার ছাড়েনি। তো এমত অবস্থায় এই কাফা নেশনস কাপে তাজাকিস্তান, ওমান এদের মতো কিন্তু বড় টিম থাকার সত্ত্বেও ইন্ডিয়া যেভাবে থার্ড প্লেসে শেষ করলো তা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং আপনারা একটি স্ট্যাটস জেনে নিন যে 31 বছর পর 31 ইয়ার্স লেটার কিন্তু আমরা জিতলাম ওমানের এগেনস্টে। মানে ভাবতে পারছো কেন কালকের দিনটা আমাদের জন্য হিস্টোরিক একটাই কারণে 31 বছর পর আমরা কিন্তু ওমানকে হারালাম। এটা কিন্তু কম বড় কথা না। 31টা বছর আমরা ওমানকে হারাতে পারিনি এবং তারা কিন্তু ওয়ার্ল্ড কাপের 4 স্টেজ কোয়ালিফায়ারও খেলেছে। সো কালকের জিতটা আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ এবং কাল কোচ ও প্লেয়ারদের মেন্টাল দিকটাও অনেকটা আপ হয়ে গেছে। আর আশা রাখছি খালিদ জামিল যখন তার হাতে পুরো মশলাটা পাবে, অর্থাৎ মোহনবাগানের প্লেয়ারদেরও পাবে, তখন সে কীরকম পারফরমেন্স করে। তো দেখা যাক। আপাতত খালিদ জামিল নিজের কোচিং কেরিয়ারটা ইন্ডিয়ার হয়ে ভালোই শুরু করলো, ভবিষ্যতে তার জন্য শুভকামনা রইল। তো এবার কথা বলি সুপার কাপ নিয়ে। ফেডারেশন কিন্তু নিজেদের মধ্যে মিটিং করে জানায় যে সুপার কাপটি অক্টোবরে শুরু হবে ও নভেম্বরে শেষ হবে। 1 মাস মতো সময় নিয়ে তারা এটি পরিচালনা করবে। কিন্তু এখানে একটা প্রশ্ন হলো যে সুপার কাপে কি আদেও আইএসএল এর টপ টিমগুলো অংশগ্রহণ করবে, নাকি ডুরান্ড কাপের মতো সেই যাই করে অন্যান্য টিমদেরকে নিয়ে টুর্নামেন্টটি চালিয়ে দেওয়া হবে। কেন এই কথা বলছি? কারণ যতক্ষণ না আইএসএল এর কনফার্মেশন আইএসএল এর টিমগুলো পাবে, অর্থাৎ টপ টায়ারের টিমগুলো পাবে, তারা কিন্তু শুধুমাত্র সুপার কাপের জন্য দল গড়তে নারাজ। কারণ এত কোটি টাকা দিয়ে তারা দল গড়বে আর আইএসএল হবে না, শুধু সুপার কাপ হবে, তাতে কিন্তু তাদের খুব বড় লস হবে। সুতরাং সেই জন্য আইএসএল এর 10টি ক্লাব সূত্র মারফত জানা যাচ্ছে যে আইএসএল এর 10টি ক্লাব কিন্তু এআইএফএফ ও নতুন যে কমিটি গঠন করে দেওয়া হয়েছে নাগেশ্বর রাওয়ের, তাদের কাছে কিন্তু ক্লাবগুলি একত্রিত হয়ে চিঠি পাঠিয়েছে যে এই দিকগুলো যেন দেখা হয়, যেগুলি হলো যিনি আইএসএল পরিচালনা করবেন এবং টেন্ডারটি পাস করবেন, অর্থাৎ যারাতে ব্রডকাস্টিং রাইটটা যাবে, তারা যেন ফাইন্যান্সিয়াল
দিকটাতে খুব ভালো হয়, অর্থাৎ মাঝপথে যেন ডিফল্টার না হয়ে ছেড়ে চলে যায়, এমন যেন না হয়। তারা কিন্তু এফএসডিএল এর মতো একজন নির্ভরযোগ্য কাউকে চাচ্ছে, যাদের কিন্তু ফুটবল পরিচালনা করার অভিজ্ঞতা আছে এবং যারা ফাইন্যান্সিয়াল দিক থেকে খুবই স্ট্রং, অর্থাৎ লস হলেও তারা যেন পালিয়ে না যায়, লস মেকআপ দেওয়ার ক্ষমতা থাকে। এরকম কনফার্মেশন কিন্তু আইএসএল এর টিমগুলো চায়। এবং আর একটা দিকও তারা চিঠিতে উল্লেখ করেছে যে যেই আসুক না কেন ব্রডকাস্টার পার্টনার হিসেবে, তারা যেন লং টার্ম ভিশন দেখে, অর্থাৎ কম করে যেন একটা 5 বছরের চুক্তি হয়, তার বেশি হলেও তো ভালো। 5 বছরের জন্য একটা চুক্তি হয়, যেন 2-3 বছর 1 বছরের চুক্তি না হয়। কারণ লং টার্ম ভিশন না হলে তারা দলটা গড়ার সাহস কীভাবে পাবে? তো এই নিয়ে একটা আশঙ্কা তৈরি হচ্ছে যে আইএসএল এর দলগুলো আদৌ কি সুপার কাপে পার্টিসিপেট করবে। কারণ এআইএফএফ থেকে কিন্তু আইএসএল দলগুলিকে চিঠি দেওয়া হয়েছে যে তারা কি অংশগ্রহণ করবে সুপার কাপে, তা কিন্তু 3 দিনের মধ্যে জানিয়ে দেওয়া হয়েছে। তো দেখা যাক আইএসএল এর দলগুলো সুপার কাপে অংশগ্রহণ করে কিনা, এবং 16টি দল নিয়ে সুপার কাপ অনুষ্ঠিত হবে। এই 16টি দল কিন্তু আইএসএল এর টপ টায়ারের টিমগুলো যদি না হয়, তাহলে কিন্তু ডুরান্ড কাপ যারা খেলেছিল তাদেরকে নিয়েই সুপার কাপ আবার খেলা হবে। তো আশা রাখছি আইএসএল হবে, আইএসএল হবে, এই নিশ্চয়তা এআইএফএফ আইএসএল এর টপ টায়ার টিমগুলোকে দিতে পারবে, লাইক বেঙ্গালুরু, কেরালা, চেন্নাই এফসি, এদেরকে কিন্তু আশ্বস্ত করতে পারবে এবং তারা সুপার কাপে পার্টিসিপেট করবে। তাহলে কিন্তু সুপার কাপটি জমে উঠবে। এবং এক্ষেত্রে বলে রাখা যায় এআইএফএফ এর চিঠি আসার পর কিন্তু ইস্ট বেঙ্গলও নাকি এআইএফএফকে একটি চিঠি দিয়েছে এবং তাতে তারা উল্লেখ করেছে যে সুপার কাপ যদি খেলে এবং চ্যাম্পিয়ন হয়, তাহলে কি সেই টিম এএফসির স্পট পাবে? এটি কিন্তু একটি বিগ কোশ্চেন। তো দেখা যাক সুপার কাপটি কাদের নিয়ে অনুষ্ঠিত হয় এবং আইএসএল এর টপ টায়ার টিমগুলো কি তাতে অংশগ্রহণ করবে। লেটস হোপ ফর দ্য বেস্ট। আশা রাখছি সব কিছু ভালোভাবেই হবে এবং সুপার কাপ গত বছরের মতোই চমকপ্রদ হতে চলেছে।